গুহার মেঝে এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সেই ফাটল থেকে বেরিয়ে আসছে এক পচা লাশের মতো দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া। এটি সাধারণ ধোঁয়া নয়, এটি হল অ্যাবিস এনার্জি বা অতল গহ্বরের নেতিবাচক শক্তি। ক্যাসপার সেই গহ্বরের কিনারায় দাঁড়িয়ে তার চাবিটিকে আকাশে স্থির করে ধরে রেখেছে। তার পুরো শরীর সেই কালো শক্তিতে ধক ধক করছে। জায়ন, পালাও! ওটা মানুষের সহ্য করার মতো শক্তি নয়! আরিয়ান দুর্বল কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। তার শরীর এখনও শ্যাডো সিডের প্রভাবে অবশ হয়ে আছে। কিন্তু পালানোর কোনো পথ ছিল না। ডার্ক গিল্ডের শত শত ঘাতক এখন গুহার অন্ধকার কোণগুলো থেকে পঙ্গপালের মতো বেরিয়ে আসছে। তাদের প্রত্যেকের চোখ এখন রক্তবর্ণ। তারা ক্যাসপারের সেই চাবির বশবর্তী। পালিয়ে কোথায় যাবে? ক্যাসপার ওপর থেকে গর্জে উঠল। তার কণ্ঠস্বর এখন ডাবল হয়ে শোনা যাচ্ছে, একটি মানুষের আর অন্যটি কোনো আদিম দানবের। আজ এই চাবি দিয়ে আমি সেই দ্বার উন্মোচন করব, যা জেনোয়াকে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেবে। অসুর অ্যাস্টোরথ আর দূরে নেই। জায়ন দেখল মীরা আর কাই ইতিমধ্যেই ঘাতকদের দ্বারা বেষ্টিত। মীরার তীরের থলি প্রায় শেষ, আর কাইয়ের বাঁশি থেকে আর কোনো প্রতিরোধক সুর বের হচ্ছে না। জাদুহীন অবস্থায় তারা কেবল কয়েক মুহূর্ত টিকতে পারবে। জায়ন তার বাবার তলোয়ারটি শক্ত করে ধরে ভাবল, সিস্টেম নেই, কোনো স্কিল পয়েন্ট নেই, এমনকি কোনো সুপার ন্যাচারাল পাওয়ারও নেই। কিন্তু তার মাথায় খেলল একটি পুরনো কৌশল, যা সে ছোটবেলায় বাবার কাছে গল্পের মতো শুনেছিল, দ্য রিদম অফ কেয়স, শৃঙ্খলার ছন্দ। মীরা, কাই, লড়তে যেও না, কেবল ওদের গতির সাথে তাল মিলিয়ে ঘুরতে থাকো, জায়ন চিৎকার করে বলল। জায়ন নিজেও অদ্ভুত এক ভঙ্গিতে তলোয়ার চালাতে শুরু করল। সে কোনো আঘাত করার চেষ্টা করছিল না, বরং শত্রুদের অস্ত্র যখন তার দিকে আসছে সে কেবল সেগুলোকে স্লাইড করে পাশে সরিয়ে দিচ্ছিল। সে বুঝতে পারল এই ঘাতকেরা এখন আর নিজেদের বুদ্ধিতে লড়ছে না, তারা ক্যাসপারের চাবির ছন্দে লড়ছে। সে যদি সেই ছন্দটি ধরতে পারে তবে সে পুরো বাহিনীকে বিভ্রান্ত করতে পারবে। সিস্টেমের পর্দা ছাড়াই জায়নের মস্তিষ্ক এখন দ্রুত গতিতে হিসাব করছে। শত্রুর আক্রমণ প্যাটার্ন ঘড়ির কাঁটার দিকে, লক্ষ্য ক্যাসপারের চাবি, উপায় মহাকর্ষণ এবং পাথরের ব্যবহার। জায়ন দেখল খাদের ওপরে ঝুলছে একটি বিশাল আলগা পাথর, যা ড্রাগনের সাথে লড়াইয়ের সময় ফাটল ধরেছিল। সে মীরার দিকে ইশারা করল। মীরা সাথে সাথে বুঝে গেল। সে তার শেষ জ্বলন্ত তীরটি সেই পাথরের ভিত্তির ঠিক নিচে ছুড়ল। বিস্ফোরণে পাথরটি নড়ে উঠল, কিন্তু তা খসে পড়ার জন্য আরও একটি বড় ধাক্কার প্রয়োজন। কাই, তোমার বাঁশির সবটুকু বায়ুশক্তি দিয়ে ওই পাথরের ফাটলে ফু দাও, জায়ন নির্দেশ দিল। কাই তার জীবনের সেরা সুরটি তুলল। বাতাসের এক তীব্র ঝাপটা গিয়ে পাথরের ফাটলে আঘাত করল। ঠিক সেই মুহূর্তে ক্যাসপার তার চাবি দিয়ে গহ্বরের শেষ মন্ত্রটি পড়তে শুরু করেছে। এবার আমার পালা। জায়ন এক অবিশ্বাস্য দৌড় দিল। সে ঘাতকদের মাথার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যাসপারের দিকে ধেয়ে গেল। ক্যাসপার তাকে আটকানোর জন্য একটি অন্ধকার বর্ষা তৈরি করল, কিন্তু জায়ন সেই বর্ষার আঘাতে আহত হওয়ার বদলে সেটিকে ঢাল হিসাবে ব্যবহার করে পাথরের দিকে নিজেকে ছুঁড়ে দিল। জায়নের পুরো শরীরের ভারে সেই বিশালাকার পাথরটি খসে পড়ল। পাথরটি সরাসরি ক্যাসপারের ওপর নয়, বরং ক্যাসপারের হাতের সেই চাবিটির ওপর আছড়ে পড়ল। না! ক্যাসপারের আর্তনাদ গুহায় প্রতিধ্বনিত হল। চাবিটি পাথরের নিচে চাপা পড়ে দুই টুকরো হয়ে গেল। সাথে সাথে অতল গহ্বরের সেই কালো দরজাটি বন্ধ হতে শুরু করল। চাবি থেকে মুক্ত হওয়া অন্ধকার শক্তি ক্যাসপারের শরীরকেই দহন করতে শুরু করল। ক্যাসপারের রূপালী মুখোশটি গলে গিয়ে তার আসল বীভৎস চেহারা বেরিয়ে এল। সে আর মানুষ নেই, সে ছিল কেবল এক জীবন্ত মায়া। ক্যাপসার ধুলোর মতো সেই খাদের অন্ধকারে পড়ে গেল। কিন্তু গহ্বরটি পুরোপুরি বন্ধ হওয়ার আগে সেখান থেকে একটি বিশাল কালো হাত বেরিয়ে এলো এবং জায়নের পা আঁকড়ে ধরল। তুমি যদি আমাদের পথ বন্ধ করো তবে তোমাকেও আমাদের সাথে নরকে যেতে হবে। ক্যাসপারের শেষ কণ্ঠস্বর ভেসে এলো। জায়ন খাদের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরিয়ান আর মীরা দৌড়ে এলো তাকে ধরার জন্য, কিন্তু সেই কালো হাতের টান এতই শক্তিশালী যে পাথরও ভেঙে যাচ্ছে।